শরীরটা যে আমার খুব শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে উঠে ডিম খেতে হবে, আর না হয়তো শরীরের এনার্জি কমে যাবে। ডিমে প্রচুর এনার্জি আছে। দূর, এখানে দাঁড়িয়ে বক বক না করে যাই, ডিম খুঁজতে হবে। এইসব বলে শিয়াল ডিম খুঁজতে গেল। একই বনে থাকতো হাসা আর হাসি। বাবা বাবা বাবা, হাসি, তুমি তো অনেক ভালো দেখছি। তুমি দুইটা ডিম দিয়েছো, কিছুদিন পরে এটা থেকে বাচ্চাও হবে। তোমার তো মনে হয় অনেক খিদা লেগেছে। আমি যাই নদীতে, গিয়ে আমি মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ গো হাসা, হ্যাঁ, আমি দুইটা ডিম দিয়ে আমার পেট যে একদম খালি হয়ে গেল। তুমি নদীতে যাও, গিয়ে মাছ ধরে নিয়ে আসো। দেরি করবে না কিন্তু, আমার পেটে খুবই ক্ষুধা লেগেছে। আরে না হাসি, আমি মোটেও দেরি করব না। তোমার জন্য যত দ্রুত পারি মাছ ধরে নিয়ে আসব। এইসব কথা বলে হাসা নদীতে মাছ ধরতে গেল। আর এদিকে হাসি তার ডিমগুলাতে তা দিচ্ছে। দূর থেকে শিয়াল দেখতে পায় হাসি তার বাসায় বসে আছে। আর তখন ঝোপের আড়াল থেকে শিয়াল বলছে, তো দেখছি হাঁসের বাসা, অবশ্যই এটার মধ্যে ডিম আছে। আমি যে ডিম না খেলে একদমই শুকিয়ে যাব। কিন্তু হাঁস বেটা যে বাসায় বসে আছে, আমি একটু দাঁড়িয়ে অপেক্ষা করি। হাঁস বেটা বাসা থেকে গেলে আমি ডিম নিয়ে একদম চম্পট। এই বলে শিয়াল সে ঝোপের আড়ালে লুকিয়ে রইল। এদিকে হাসির জন্য সে মাছ ধরে নিয়ে আসছে। হাসি, এই যে নাও, আজ নদীতে খুব বেশি মাছ পেয়েছি। আমিও যে পেট ভরে খেয়েছি, আর তোমার জন্য এনেছি। এইসব বলে হাসিকে মাছ খেতে দিল। আর হাসি বাসায় বসেই সে মাছগুলা খেলো। আর এইসব শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতেছিল। তারপর শিয়াল বলছে, বাবা রে বাবা, কত পেরেক! আমার কপালে তো কোনো বিয়ে জুটলো না। হাসি আর হাসার মধ্যে কত ভালো একটা সম্পর্ক, কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে আছি ডিম খাওয়ার জন্য, মনে হচ্ছে সে ডিম আর আমার কপালে জুটবে না। কিন্তু আমিও যে নাছোড় বান্দা, ডিম না খেতে পারলেও হাঁসের ছানা হলেও খাবো। আজ এখানে দেরি না করে অন্যদিকে যাই। ডিম না খেলে যে আমার শরীর শুকিয়ে যাবে। তারপর শিয়াল এইখান থেকে সে চলে যায়। পরের দিন সকালবেলা হাসিকে বলছে, আমার আদরের হাসি, আজ তুমি নদীতে যাবে মাছ ধরতে, আর আমি বাসায় বসে ডিমে তা দিব। না আমার সোনা হাসা, তুমি তো ভালোভাবে ডিমে তা দিতে পারবে না। তুমি বরং নদীতে যাও মাছ আনতে, আমি বসেই ডিমে তা দিচ্ছি। না আমার হাসি, আমি ভালোভাবেই ডিমে তা দিতে পারবো। তুমি না হয় আজকে যাও না, আমার শরীরটা যে খুবই ক্লান্ত লাগছে। তুমি আজ নদীতে মাছ ধরতে যাও, আমি ডিমে তা দিচ্ছি। একটা কাজ করলে কেমন হয় হাসা, চলো না আমরা দুজনেই নদীতে যাই মাছ ধরতে, তাড়াতাড়ি ধরেই চলে আসতে পারবো। হ্যাঁ হাসি, তুমি এটা ভালো কথা বলেছ। আমরা দুজনে যদি মাছ ধরি তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো।
এসব কথা বলে হাসি আর হাসা তারা দুজনে মিলে গেল নদীতে মাছ ধরতে। আর এদিকে শিয়াল পণ্ডিত সে আসলো হাঁসের বাসার কাছে। এসে দেখে হাঁসের বাসায় দুইটা ডিম। বা 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 বা, এত দেখছি পানি না চাইতে মেঘ, আজ মজা করে দুইটা ডিম খাবো। হাঁস আর হাসি সে গেছে নদীতে অবশ্যই মাছ ধরতে। সে ফিরার আগেই কে এখান থেকে পালাতে হবে। তারপর শিয়াল হাঁসের দুইটা ডিমই খেয়ে ফেলে। কে এখান থেকে জলদি করে পালিয়ে যায়। আর এদিকে হাসা আর হাসি নদী থেকে মাছ খেয়ে সে বাসার দিকে রওনা দিল। বাসার কাছে এসে দেখলো তাদের একটা ডিমও নেই। দুইটা ডিমই কে যেন খেয়ে চলে গেছে। আর হাসি তখন কান্না করতে করতে হাসাকে বলছে, তোমাকে আমি আগেই বলেছিলাম নদীতে তুমি যাও মাছ ধরতে, কিন্তু আমার কথাটা তুমি একদমই শুনলে না। এখন দেখেছো আমাদের দুইটা ডিমেই খেয়ে চলে গেছে। কিছুদিন পরেই আমাদের এই ডিম থেকে ফুটফুটে হাঁসের ছানা হয়তো। হাসি, তুমি আর কান্না করো না, যা হবার তা হয়ে গেছে। কে খেয়েছে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। আর এইদিকে শিয়াল হাঁসের ডিম খেয়ে যাওয়ার সময় গাছে থেকে একটি কালো পাখি দেখতে পায়। তারপর কালো পাখি হাসাকে এসে বলছে, হাসা ভাই, তোমাদের ডিম কে খেয়েছে তোমরা কি দেখেছো? না কালো পাখি, আমরা তো দেখিনি। তোমাদের ডিম খেয়েছে সেটা আমি দেখেছি। এই বনে একটা শিয়াল থাকে, আর সেই শিয়ালই তোমাদের ডিম খেয়েছে। কি, শিয়াল আমাদের ডিম খেয়েছে? এত বড় সর্বনাশ করেছে শিয়াল। শিয়ালকে যে আমার উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ হাসা, তুমি শিয়ালকে উচিত শিক্ষা দাও। সে আমার দুইটা ডিম খেয়েছে, তাকে যে উচিত শিক্ষা দিতে হবে। তারপর হাসা একটি চাকু নিয়ে এসে চলল শিয়ালের বাসার দিকে। হাসা গিয়ে দেখলো একটি গাছের নিচে শিয়াল ঘুমিয়ে আছে। আর হাসা পিছন দিক থেকে গিয়ে সে শিয়ালের লেজটাই কেটে দিল। ওরে বাবা রে, আমার যে লেজ কেটে দিল, ব্যথায় মরে গেলাম। এ তো দেখছি একটা ডাকাত হাঁস। আর শিয়াল চিল্লাতে চিল্লাতে এইখান থেকে দৌড়ে পালালো। আর হাসা শিয়ালের লেজ নিয়ে চলে এলো তার বাসায়। এসে হাসিকে দেখালো শিয়ালের লেজ। শিয়ালের লেজ দেখে হাসি খুবই খুশি হলো। কি হলো টোনা, তুমি যে এখনো শুয়ে আছো নবাবজাদার মতো করে? এদিকে রান্না করার মতো ঘরে কিছুই নেই। জলদি করে ওঠো, গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসো। ইস, দিলে তো আমার ঘুমটা নষ্ট করে। এত সকাল সকাল কেউ ডাকে? এখন বেলা কয়টা বাজে আর তুমি আমাকে বলছো তোমাকে সকাল সকাল ডেকেছি? জলদি করে বাজারে যাও, গিয়ে খাবার কিছু নিয়ে আসো। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। আমি যে এখন বাজারে যাব, আমার হাতে তো একদমই টাকা নেই। আমি বাজারে যাবো কি করে?
তোমার হাতে টাকা নেই, এইগুলো তো আমি কিচ্ছু শুনবো না। বিয়ে করার সময় মনে ছিল না বউ পালতে টাকা লাগে? অলসের মতো সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, টাকা আসবে কোথা থেকে? আমি এসব কিচ্ছু জানি না। আমি চাই 1 ঘন্টার মধ্যে বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসবে। এত দেখছি মহাবিপদ, আমি বাজারে গিয়ে কিছু কিভাবে আনবো? আমার হাতে যে একদমই টাকা নেই। ঠিক আছে টুনি, আমি এখনই যাচ্ছি, 1 ঘন্টার মধ্যেই কিছু কিনে নিয়ে আসবো। এইসব কথা বলে টোনা বাজারের দিকে রওনা দিল খালি হাতে। সে একটা ব্যাগও নেয়নি, কারণ সে বুঝতে পেরেছে তার হাতে কোনো টাকা নেই। ব্যাগ নিয়ে গেলে সে বাজার করবে কি করে? তাই সে খালি হাতেই বাজারের দিকে চলল। কি টোনা ভাই, তুমি যাচ্ছ কোথায়? মনে হচ্ছে খুব তাড়া তোমার। হ্যাঁ জেব্রা ভাই, আমার অনেক তাড়া। বউ বলেছে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতে, কিন্তু আমার হাতে যে একদমই টাকা নেই, আমি কিভাবে আনবো? তাই আমি হাঁটতে হাঁটতে চিন্তা করছি কি করা যায়। আচ্ছা জেব্রা ভাই, তুমি বলো না, আমাকে একটা বুদ্ধি দাও। এখন আমি টাকা কোথায় পাবো? তুমি আমার কাছে বুদ্ধি চাচ্ছ? আমি তো বাজারে যাইতে হয় না, এই বনের লতা পাতা খেয়েই তো আমি বেঁচে থাকি। আর আমি তোমাকে বুদ্ধি বা কি দিব? তুমি বলো, অন্য কারো কাছে যাও। হ্যাঁ জেব্রা ভাই, এটা তুমি ভালো কথা বলেছ। তোমার তো বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। তোমার এই বনে যত লতা পাতা আছে সেইগুলা খেয়েই তো তুমি থাকতে পারো। ঠিক আছে জেব্রা ভাই, তুমি থাকো, আমি যাই, আমার আবার অনেক তাড়া। এইসব কথা বলে টোনা সে আবারও হাঁটতে শুরু করলো। কি টোনা ভাই, তুমি তো দেখছি খুব তাড়া, কোথায় যাচ্ছ এত তাড়া করে? আর বলো না কাক ভাইয়া, আমাকে বউ বাজার থেকে বাজার করতে বলেছে, কিন্তু আমার হাতে যে একদমই টাকা নেই। এখন আমি কি করব কিছুই চিন্তা করে পাচ্ছি না। কাক ভাইয়া, তুমি আমাকে একটা বুদ্ধি দাও না, এখন আমি কি করতে পারি? কে? তোমার বউ বলেছে তোমাকে বাজার করতে, কিন্তু বাজার করতে গেলে যে টাকা প্রয়োজন। তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি বাজারে যাচ্ছ কি করে? কাক ভাই, বউ আমাকে এমন ভাবে বলেছে, ঘর থেকে বের হওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না, তাই বের হয়েছি। শোনো, এই বনে একটা ঈগল মহারাজ থাকে, তার কাছে গেলে সে অবশ্যই তোমাকে একটা ভালো বুদ্ধি দিবে। ধন্যবাদ কাক ভাই, তুমি আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছো, এটাই ভালো হবে। আমি এখন যাই ঈগল মহারাজের কাছে, সে অবশ্যই আমাকে একটা বুদ্ধি দিবে। এইসব কথা বলে টোনা সে আবারও হাঁটতে শুরু করলো। ঈগল মহারাজ, আমি আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছি। এই বিপদ থেকে আমাকে একমাত্র আপনি উদ্ধার করতে পারবেন। বিপদ? কিসের বিপদ? বিপদের কথা বললে তো আমি বুঝবো আমি উদ্ধার করতে পারবো কিনা। ঈগল মহারাজ, আমার বউ বলেছে বাজার করে নিয়ে আসতে, ঘরে রান্না করার মতো কিছুই নেই। এদিকে আমার হাতেও যে টাকা নেই, এখন আমি কি করব? তাই আপনার কাছে একটা বুদ্ধি নিতে আসছি। আমি তো দেখছি তুই খুবই বোকা। তুই জানিস না, তুই যদি কাজ না করিস তাহলে টাকা কোথা থেকে আসবে? তুই কাজ কর, কাজ করলেই টাকা পাবি, আর সেই টাকা দিয়ে তুই সংসারও চালাতে পারবি। ঈগল মহারাজ, আমি কি কাজ করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। আর কেই বা নিবে আমাকে কাজে, যে কাজের বিনিময়ে আমাকে টাকা দিবে? শোন, তুই প্রতিদিন আমার এখানে কাজ করবি। আমার যে এই ঘরটা দেখতে পাচ্ছিস, সেই ঘরটা প্রতিদিন এসে ঝাড়ু দিয়ে যাবি, আর এটার বিনিময়ে আমি তোকে কিছু টাকা দিব। সেই টাকা দিয়ে তুই খুব সহজে সংসার চালাতে পারবি।
কি সত্যি কথা বলছেন ঈগল মহারাজ? আপনি আমাকে কাজ দিবেন? এটা তো খুবই ভালো কথা। তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না, বড় কোনো কথা শুনতে হবে না। ঠিক আছে মহারাজ, তাহলে আজকে আমি যাই, কাল সকালেই আপনার এখানে কাজ করতে আসবো। ঠিক আছে, শোন, এখন এই টাকাটা রাখ, এটা দিয়েই কিছু বাজার থেকে কিনে নিয়ে যা। তারপর টোনা এখান থেকে চলে যায়। এই টাকা দিয়ে সে কিছু বাজার করে বাড়িতে যায়। তার বউ দেখে অবাক হয়ে টোনাকে বলছে, কি ব্যাপার টোনা, তুমি তো দেখছি ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছো। তুমি বলেছো তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে তুমি এত বাজার কিভাবে এনেছো? শোনো টুনি, আমি একটা নতুন কাজে ঢুকেছি। সেই কাজের বিনিময়ে আমাকে যে টাকা দিয়েছে, সেই টাকা দিয়েই বাজার করে এনেছি। কি টুনা, তুমি কাজে ঢুকেছো? তাহলে তো এটা খুবই ভালো কথা। তাহলে যে আমাদের সংসারে আর কোনো অভাবই থাকবে না। হ্যাঁ টুনি, আমাদের সংসারে আর কোনো অভাবই থাকবে না। পাশের বনেই ঈগল মহারাজ থাকে, তার বাসার মধ্যেই আমাকে একটা কাজ দিয়েছে। এই কাজের বিনিময়ে এখন কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই আমি বাজার করে এনেছি। এভাবে টুনা আর টুনির দিন খুব ভালোভাবেই কাটতে থাকে। কিছুদিন পর হঠাৎ করেই ঈগল রাজা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে সে মারা যায়। আর এদিকে টোনা আসছে রাজার বাড়িতে কাজ করার জন্য। টোনা এসে দেখে রাজা মারা গেল, আর সে কান্না করতে করতে বলল, এখন যে রাজা মারা গেল, এখন আমি কি করব? আমি কোথায় কাজ করব? আর আমার সংসারে বা কিভাবে চলবে? এইসব কথা বলে টোনা কান্না করতে করতেই হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে টোনা দেখতে পেল একটি গাছের গোড়ায় একটি কালো পাখি বসে আছে, আর সে বলছে, আমাকে একটু পানি খাওয়াবে, আমার যে খুবই পানির তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে কালো পাখি, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য এখনই পানি নিয়ে আসছি। এইসব কথা বলে টোনা সে একটা ছোট্ট গর্ত থেকে পানি নিয়ে এসে কালো পাখিটাকে দিল। টোনা, তুমি আমাকে অনেক বড় একটা উপকার করলে। তুমি কান্না কেন করছো? পাশের বনে আমি ঈগল মহারাজের বাসায় কাজ করতাম, সে হঠাৎ করে মারা গেল। এখন আমি চিন্তা করছি কি করব। এদিকে আমার অভাবের সংসার, তাই কান্না করছি। শোন টোনা, তোর আর কাজ করতে হবে না। তুই ঘরের মধ্যে গিয়ে দেখ, তোর ঘরের কোনায় একটা সোনার কলসি আছে, যা তুই খেয়ে কোনোদিনও শেষ করতে পারবি না। কি সত্যি? আমার আর কোনোদিন কাজ করতে হবে না? ঠিক আছে, তাহলে আমি জলদি করে বাড়ি যাই। তারপর টোনা সে বাড়ির দিকে চললো, আর এইদিকে কালো পাখিটা সে এখান থেকে উধাও হয়ে গেল। টুনা বাড়িতে গিয়ে দেখলো কালো পাখির কথাটি সত্য। তার ঘরের কোণার মধ্যে একটা সোনার কলস, যা সোনা ভর্তি কলসের মধ্যে। আর তার সংসারের আর কোনো অভাব থাকলো না।